আমি বেতন ছাড়া না খাইয়া থাকি স্যার। এখনো স্যার দোকানদারের দিকে 8 গান লুডি, একটা লুডি লইয়া 8 গান উপরে দিছি, দেখাই আমি উঠতা আর অর্ধেক আমি খাইছি আর অন্তক খাই না। এরকম মাসের মাস বছরকে বছর চলতেছি বাবা। সালামু আলাইকুম। আজকে আমরা আসছি স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর মাজারে। এটা অবস্থিত হয়েছে মোগরাপাড়া, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। তো এই বিষয়ে আজকে আমরা আমাদের এখানে খাদেম আছে, আমাদের চাচা, উনি এটা দেখাশোনা করে, সব ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন যা আছে উনি করে থাকে। তো এই মাজারটার আজকে যে বিষয়বস্তু, উনি কখন মারা গেছে, ওনার জন্ম, সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। আর কাকা এই সব বিষয় উপস্থাপন করবে আপনাদের সামনে। আসেন। স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর মাজারে ওনার বিষয় আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বইতে পেয়েছি, কিন্তু কখনো বাস্তবে ওই রকমের দেখার সৌভাগ্য হয় নাই। তো আমরা আজকে আসছি এই স্থানে। ওনার শাসন আমল ছিল আনুমানিক 1389 থেকে 1402 পর্যন্ত, মানে উনি যখন মৃত্যুবরণ করে তার আগ পর্যন্তই উনি শাসন করেছে। ওনার সমাধিও এখন নারায়ণগঞ্জে কালাদরগা স্থানে ওনার সমাধি হয়েছে। তো ওই স্থানে আমরা আসছি। এখানে সুপরিচিত নাম হয়েছে কালা দরগা নামে, কারণ ওনার কবরটা কালা দরগা বলতে কালা পাথর দিয়া এটা তৈরি করার কারণে কালা দরগা নামে পরিচিত। তিনি ছিলেন ইলিয়াস শাহর বংশধর, অন্যতম শক্তিশালী শাসক। বাবার নাম ছিল সিকান্দার শাহ। বাবার মৃত্যুর পর তিনি বাংলার সুলতান হন। এটা কালা দরগা, এটা পুরা কালা পাথর দিয়া এটা মোড়ানো, পুরাটা কালা পাথর দিয়া। এইটা কত সনে করা হয়েছে কাকা একটু বলবেন? কাকা এইটাই মূল গিয়াসউদ্দিন আজম শাহর মাজার, এইটাই ওনাকে সমাধিত করা হয়েছে এইখানে। কাকা আমি ওনার সম্পর্কে কথা বলি। হ্যাঁ, সমস্যা নেই, বলেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের এবং পরবর্ত দিয়ে করো আর সবাইকে সালাম জানাইলাম। এবং এই সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সমাধি এবং ওনার পূর্ব পাশে আছেন ওনার কাজী বিচারক সিরাজউদ্দিন আহমেদ। আনুমানিক এই ঘোষণা আমি 1989 সালের তেনে এইখানে বুড়া জঙ্গল ছিলেন, উঁচা নেচা ছিলেন, বন জঙ্গল ছিলেন এবং অনেক কিছুই ছিলেন। তখন আমি এলাকাবাসীকে সবাইকে বলে দায়িকা বললাম, বাবা আমি এই জায়গাটা সাফাই করে কমপ্লিট করে নেই, আপনারা এই এলাকাতে আসেন, আপনারা প্রতি বৃহস্পতিবার আইয়া আপনাকে বাপ মার নামে আল্লাহর হস্তে দোয়া খোরাক করে দেবেন। আপনারা যদি এইটা আমাকে দেন, আমি এখানে এই দ্বারা পয় পরিষ্কার করে নিই। তখন হ্যাঁ আইসা আমাকে অর্ডার দিল, আমি এই দ্বারা পয় পরিষ্কার করে, তালের বেড়া ছিলেন সরকারি এই জাতক, আমি এই দ্বারা কমপ্লিট করে সব কমপ্লিট করে ছাড়ছি। ছাড়ার পরে বছরে বছরে এইখানে একটা মিলাদ মাহফিল হইতেন, মনে করেন তো 10 দেখ চিন্নি দিয়া। আর বৃহস্পতিবারে আল্লাহ যাই দেয় ফল ভাকরা। ওই এইখানে তো মাজার না, এইখানে সমাধি। এলাকাবাসীরা মাজারে টাকা দেয়, কিন্তু সমাধিতে বাবা আমি খাটেম প্রায় বহু বছর ধরে আছি, গরিব মানুষ। আমাকে সরকার এই কাজতে করার দায়িত্ববান হইয়া তত্ত্ববাগ বিভাগে গেলাম, গিয়া এই দ্বার অনুদানে সরকারি লোক বার করলাম। এই সরকারি লোক বাহির কইরা আমি এই সরকারি লোক বাহির কইরা এই তত্ত্ববাগের বিভাগের হ্যাঁ আনলাম, আইনা দেখাইয়া শোনাইয়া সব কমপ্লিট কইরা ওই কাকা এই 15 দিনের ভিতরে আমরা ইট বালু কোন আনমু, আপনি কীভাবে রাখবেন সব দায়িত্ব আপনার, এবং আপনি চাকরি করবেন এবং 2টা ডাল ভাত এই দরবারের থেকে কইরা খাইয়া যাইতে পারেন, এরকম ধরনের হয়ে যাবে। তখন আমি বললাম আচ্ছা বাবা, ইনশাল্লাহ দয়ালের ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আপনাকে দয়া। তো এখন ইট বালু ফাটাইছে, এই দ্বারা সব সমাধা করছি। 2001-3 কইরা সব ঠিকঠাক করছি। করার পরে স্যারেরে বললাম, স্যার
তো আমার একটা কিছু করার দরকার, কেন পুলিশ আসবে, অনেক কিছু আসবে, তখন আমার অন্য কিছু মনে করবে, আমার যে কোনো একটা ব্যবস্থা কইরা দেন যাতে আমি এখানে দায়িত্ববান হইয়া 4টা ডাল ভাত খেয়ে দিতে পারি, এবং আমার চাকরিটা একটু গরিব হিসাবে আমি এতিম মানুষ কইরা খাইতে পারি, আমার বাড়ি ঘর নাই। আপনি সরকারিভাবে কত টাকা পান এখান থেকে? আর সরকারিভাবে আমাকে একমাত্র কোনো একটি পয়সা দেয় না। তত্ত্ববাদ বিভাগ সরকারি লোক আছে, আমাদের পানামনগরে সরকারি বিদ্যার্থে কাজের লোক আছে, আপনারা জানেন। আমাকে কেউ 2 পয়সা দেয় না, আমি অন্য কাজ কইরা কিছু কর্ম কাজ কইরা, এবং এইটা দেখছ কোনরা আমি 4টা ডাল ভাত খাইয়া বাবা এই গরিব মানুষ কোনো মাছিস বাল বাচ্চা লইয়া। আর এইটার লইয়া বাবা আমার জান্দা আর ফরান্দা, আমার ছেলে মেয়ে কয় বাবা মানুষ খাদেমগিরি করে বাড়ি ঘর করছে, আর আমরা 4টা ডাল ভাত খাইতে পারি না। আমি মা তোমরা আল্লাহর দিকে দোয়া করো, বাবা আমার আইতো না, তো আল্লাহ করলে এখন আপনাকে দোয়ায় আসি, তবে 4টা ডাল ভাত খাওয়ার জন্য এইখানে খাদেমগিরি করে কোনো অন্য কোনো টাকা পয়সা নাই, আমি ওইটা দিয়েই চলি যাতে আমি চলে যেতে পারি বাবা। সেই ব্যবস্থা আমাদের বাংলাদেশ সরকার এবং সবকে আমি অনুরোধ করলাম, আমার গরিব মানুষ বাড়ি নাই ঘর নাই, আমি এইটা নিয়ে থাকি, আমার একটা ব্যবস্থা আপনারা দর্শক সবাই আপনারা করবেন। আপনার কাছে এই আল্লাহর রহমতে আপনার কাছে আমার দাবি রইল। জি, একটা বিষয় হয়েছে দেখেন, উনি এই জায়গাটা মোটামুটি অনেক বড় জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য মানে এটা প্রতিচ্ছবি, মানে এটা মানুষ ভোলার জিনিস না, ওনারও অনেক অবদান আছে গিয়াসউদ্দিন আজম স্যার। তো ওনার মাজারটা দেখেন কত সুন্দর পরিষ্কার করে রাখছে, শুধুমাত্র একটা ব্যক্তি। হ্যাঁ, এটা পরিষ্কার বিষয়টা দেখেন, একটু দেখাও তো এইটা। দেখেন একটা লোকের পরিশ্রম দিলে উনি কি করতে না পারে, সবকিছুই উনি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে বিষয় হয়েছে যে উনি কখনো কার কাছ থেকে মাজারে কেউ দান করুক উনিও চায় না, দেন মাজারে কেউ দান করে দেয় বা এই ধরনের কিছু উনি নেয় না, বা নেওয়ার চিন্তা করে না। উনি মাজারটা আছে এখানে, ওনাদের সমাধি, এই সমাধি উপলক্ষে উনি যতটুকু দরকার উনি করে ওনার পক্ষ থেকে, হয়তো এলাকায়ও সহযোগিতা করে কিছু, কিন্তু উনি ওই রকমের অর্থায়ন পায় না যে উনি থাকবে খাইবে খাওয়া দাওয়ার থেকে শুরু করে অনেক কিছু এটা পায় না। কাকা এইটা কি দিয়ে তৈরি? এটা কি ইট সিমেন্ট দিয়ে তৈরি নাকি? এইটা স্যারেরা বলছে আমাকে এইটা খুব মূল্যবান পাথর, এইটা খুব পুচ্ছা রাখবেন ডেলি 2 দিন, আমি 2 দিন সব সময় পুচ্ছা রাখি। এটা দেখেন কালো পাথর, এটা পুরা পাথর দিয়ে মোড়ানো। হ্যাঁ, এটা কত সুন্দর ডিজাইন দেখেন। এটা কত সনে কাকা তৈরি হয়েছে এটা? বাবা এইটা যে কত সালে তৈরি হয়েছে আমাকে বাপ দাদা করে জিজ্ঞাসা করছে, তারও বলতে পারে না। দেখেন হিস্টোরি এমন একটা জিনিস, এখানে সম্ভবত ডেটটা দেওয়া ওই রকমের অনেকেই জানে না এই মাজার। আর এই অনেক মাজারই আছে সারা বাংলাদেশে, দেখবেন মাজারে মানুষ করে মানে দান করে বা বিভিন্ন ধরনের মানত করে, কিন্তু এমন একটা দরগা আছে যেটা হয়েছে কালা দরগা এর নাম। তো এই দরগায় কেউ এসে, কালা দরগার মূল বিষয় হয়েছে যে এটা আপনার এই কালা পাথর দিয়ে মোড়ানো এই এটা কবর না, এটা সমাধি। এটা হলো স্যার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। আমি যা পেয়েছি সরকারি লোক বলছে বাবা উনি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ বাংলার বাণীর শাসনকর্তা এবং ইসলাম ধর্মের বিরাট একজন ছিলেন। একটু আসো কাজ দিয়ে দেখাও। দেখেন এটা যে পাথরটা কি রকমের ডিজাইন করা, দেখেন এখনো কি রকম মনে হয়। তো অবশ্যই মাজার যারা দেখতে চান, কারণ এটা আমি গরিব মানুষ। এখানে কাকা দিছে কারা? এটা কি আপনি সরকারি লোকেরা দিয়েছে, সোলার প্যানেল। এখানে সোলার প্যানেল দিয়েছে সরকারি ভাবে, কিছু অনুদান আসে সরকারি ভাবে, ওরা কাজ করে দিয়ে এটাকে কিছু কাজ করে। আসো একটু সাইড দিয়ে দেখাও, ঘুরাই দেখা একটু, এই সাইড দিয়ে একটু দেখাও। এগুলি আমি যখন কাজ করি স্যার তখন
এগুলি কিছু ভেঙে চেঙ্গে গেছে, এগুলি রিপিটিং কাজ করছি 2001-এ। আপনি এইখানে কত বছর? 2001 আমি আছি থেকে? প্রায় 2099-তে না আমি এগুলি ছাপাই পরিষ্কার করা আরম্ভ করছি স্যার। আপনি কোন এলাকায়? আপনি এইখানে আপনি স্থানীয় নাকি? আমি এইখানকার এই যে সামনে গ্রাম ভৈরবদি স্যার, এই ভৈরবদি গ্রামের ছেলে। আমার পিতার নাম হলো ওয়াহেদ আলী ব্যাপারী, গরিব মানুষ। আমি কোনোরকম চলি। এই দরবারে গেছি সৌদি আরব স্যার। সৌদি আরবে হজ করতে গিয়া ওনার কথা শুন না আমি সৌদি আরবের চাকরি তুইয়া ওনার এইখানে আইছা এই পর্যন্ত এই বয়সে এতটুকু করছি বাবা। আপনারা জানি না শুন না দেখেন কোনো দিকটা অসুবিধা আপনার আছে কি না বাবা। আমি গরিব মানুষ। আরেকটা বিষয় কাকা, এই কবরটা কার? এইখানে এইটা ওনারা স্যারেরা বলছে আনুমানিক সুলতান গিয়াসউদ্দিন আজম স্যার, প্রধান বিচারক সিরাজউদ্দিন আহমেদ আনুমানিক অনুমান করে মানে ওইটা না। এইখানে কি আইসা কবরটা আপনি পাইছেন? না, এইটা স্যার একটা মিনিট আমাকে সময় দেন, আমি দেখাচ্ছি। আসো এদিকে দেখো। এটা বিচারপতি ছিলেন গিয়াসউদ্দিন শাহ, ওই সময় ওই আমলের বিচারপতি ছিলেন। ওনার কবরের এইটা কিন্তু দেখেন একটা বিষয় হচ্ছে অনেকই সমাধি আছে, কবর আছে, কিন্তু এটা বাবা আমি এই কাপড়টা কেন দিয়েছি এইখানে দুলবালু পরে পক্ষে আগে যাতে না আগে এই জন্য দিছি, নাহলে আমার এই কাপড় দিয়ে ওনার দরবার আমার ডাকার কোনো দরকার নাই। এই পক্ষে আগে বিশৃঙ্খলা এদিন খাতুরটা 3বার যারা দিছে এই পর্যন্ত এখনো কি দুলবালু পরে। দেখেন মাজারটা কত সুন্দর। আর আমি কি কইরা রাখি দেখেন বাবা গো, সর্বদিকে দেখেন মাজ্জা রাখি, সব দিকে কইরা রাখি বাবা আমি। না আসলে অনেক কাজ করে উনি মাজার নিয়ে। এলাকাবাসীকে জিজ্ঞাসা করেন, জানেন কোনো অসুবিধা নেই বাবা। আল্লাহ যদি একটা ব্যবস্থা আমার করেন। এই যে এইটা ছিলেন, এই মাজারটা আছিল 1989-90 সালে। ইটা ছিলেন এরকম ইটা, খাউদা মাউদা ছিলেন। তখন স্যারেকে বললাম, স্যার এই খাউদা মাউদা ইটগুলি একটা ব্যবস্থা করা যায় না? কইটা ভাঙতে পারতো না, এটা ভাঙুন যাইতো না। আমি স্যার দেখছি যদি আল্লাহ অর্ডার দেয় আমি ভাঙ্গা দিম, তো করবেন? কয় হ তাইলে করবো। তখন আমি আল্লাহর কাছে আমার এই জানদা সবরত কইরা রাত্রে যা বাবা এই দরবার সব কিছু কইরা মনাজাত কইরা আমার চার দোয়া বিসমিল্লাহ বললা ঘন্টা কাছিটা লাড়া দিছি, ঈদগুলি বেকা হইয়া গেছে। এই সব তো পাইয়া হইয়া নিছি। চারেরা দেখা কয় বাবা আর কিছু লাগতো না। ওই যে পরের দিনে মিষ্টি দেন না, এইভাবে এই দ্বারা প্রতিষ্ঠান কইরা কমপ্লিট করছি ছাদ এই পৃথিবীতে। বাবা আমি গরিব মানুষ, জিজ্ঞাসা করেন সবাইকে। আমি বেতন ছাড়ে না খাইয়া থাকি স্যার, এখনো স্যার দোকানদারের দিকে 8 গান লুডি, একটা লুডি লইয়া 8 গান উপরে দিছি, দেখাই আমি উঠতা আর অর্ধেক আমি খাইছি। আর অন্ত খাই না, এইরকম মাসের মাস বছরকে বছর চলতেছি বাবা। যদি মিথ্যা কথা কই আল্লাহ যে আমারে একটা কদম দেওয়াই না বাবা। আমার অন্তরেতে বেশি ভালোবাসি ও না গো। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসুন ওইটা নিয়ে আসুন, ওইটা নিয়ে আসুন। যে অবশ্যই যারা এই মাজারে আসতে চান, খুব সহজ রাস্তা, ঢাকা থেকে 20 থেকে 25 মিনিট সময় লাগবে যারা আইসা দেখতে চান। এটা কি গ্রামের কবর? এখানে একটা দিঘি ছিলেন, দিঘিটা এলাকাবাসীরা জায়গা পরিস্থিতি হিসাবে বইরা বইরা যার যার জায়গা দখল কইরা হিয়ার পরে নিছে। তারপরে এইখানে একজনের বাড়ি রাখছে, আশেপাশে বাড়ি রাখছে সবাই। এইখানে একটা আমাকে এলাকাবাসীর কয়েকজন নিয়ে একটা গুরুস্থান তৈরি রয়েছে, যাতে বহু দূর আমাদের গুরুস্থান বাবা।
যে ওই কিছু কিছু লোক লইয়া রাত্রে আমি থাকি, আমিও নিজে পরিষ্কার করি বাবা এই গরু এই জায়গাটা দেখেন কত সুন্দর পরিষ্কার, শুধুমাত্র এই একটা কাকাই সকাল থেকে শুরু করে সারা দিন এটা পরিষ্কার করে, মানে একটা বাড়িও এইভাবে পরিষ্কার থাকে না, এত সুন্দর পরিষ্কার করে রাখছে উনি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ এই কাকাকে এই করুক, হায়াত দারাজ করুক। কারণ জানি না উনি হয়তো মরে গেলে এই বিষয়ে যেটা এখানে যে অবস্থানটা আছে এই অবস্থান হয়তো থাকবে না। তো ঠিক আছে কাকা, আর আমরা যতটুকু পারি সহযোগিতা করব ইনশাল্লাহ। আর আপনাকে এই ভিডিওর মাধ্যমে যারা আসে কাকাকে সহযোগিতা করতে চান অবশ্যই আসবেন, কাকাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।